আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন শুনছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনাদের জন্য। আপনার থাম্বনেল দেখে হয়তো সবাই চিন্তা করছেন, মানে হেডলাইনটা দেখে হয়তো সবাই চিন্তা করছেন আমি কি বলছি যে আগামী 15 দিনের ভিতরে কি এমন ঘটনা ঘটে যাবে, কিয়ামত নাজিল হবে। তো ডাক্তার ইউনূস সম্ভবত 6 মাস হবে যে এই এনসিপির এই যে সার্জিস, হাতনাজ, নাহিদ এদের উপর একটু মনক্ষুণ্ণ আছে। মনক্ষুণ্ণ না, হয়তো একটা ফাইটিং চলতেছে। কারণ ডাক্তার ইউনূস হয়তো বুঝতে পারতেছে যে এদের দিয়ে আমার যে কাজ করানোর দরকার ছিল সেই কাজ শেষ। আমার দরকার হচ্ছে বিএনপি আর জামাত রে, কারণ সেফ এক্সিট আমার এই বিএনপি আর জামাত দিবে। আমার নামে কোনো কিছু হবে না। শুধু এনসিপি রে রাইখেও লাভ কি আর না রাইখেও লাভ কি, এই শালারা তো ছাগলের 3 নম্বর বাচ্চার চেয়ে ছোট, এগুলোর আর লাভ নাই। সুতরাং যারা ম্যাডাম আর দুই একটারে রাইখা ডাক্তার ইউনূস বিএনপির সাথে নেগোসিয়েশন হয়তো 8-10টা সিট এদের দিয়া দাও, এনসিপির একটারও না, এগুলো সব ডাইলবাগ। আসিফ মাহমুদ সজীব ভাই ওর বাপ তো এমনি বিএনপি করে, এটা সবাই জানেন। এগুলো এটা ভালো গুগলি খেললেন এবং ডাক্তার ইউনূস আগামী 15 দিনের টাইম দিলেন। 15 দিনের ভিতরে যদি এনসিপি না করে, আবার এনসিপির নেতারাও হয়তো করবেন না যে এটা শিওর ছিলেন। কারণ ওই যে নাহিদুল ইসলাম বলছিলেন যে কোন উপদেষ্টা সেফ এক্সিট চায়, কার কি দুর্নীতি, সব খবর ওনাদের কাছে আছে, ওনারা সময় হলেই প্রকাশ করবেন। আর আগামী 2-1 দিনের ভিতরে হয়তো ভাই প্রকাশ কইরাও দিতে পারেন। আবার এখন চিন্তার বিষয় যে এই যে অপদেষ্টা এদের সাথে আসলে সেফ এক্সিটে যাবে কারা। এনসিপির কিছু গুন্ডা পান্ডা তো যাইতেই হবে, অথবা তারা যাবে, অথবা তারা আগে যাবে, অথবা পরে যাবে, কখন কিভাবে যাবে বা কোন মুহূর্তে যাবে, এটা নিয়ে একটা চিন্তায়। আর এদিকে ডিজিএফআই তো সেনাবাহিনীর লোক, ডিজিএফআই সবাই এটা জানেন। ডিজিএফআই এর কিন্তু এখন হাতে রেখে দিছে কে, ডাক্তার ইউনূস। উনি কিন্তু খেলাটা খেলতেছেন ডিজিএফআই দিয়ে। আর ডিজিএফআই দিয়ে খেলাটা কিভাবে খেলতেছেন দেখেন। হয়তো আগামী 7-10 দিনের ভিতরে আপনারা দেখবেন যে এনসিপির বহু বড় বড় নেতার বিশাল বিশাল দুর্নীতির এক একটা কাহিনী হঠাৎ করে বেড়ে আসছে, পত্র পত্রিকায় হেভি হাইলাইট হবে, 2-4 জন জেলও চলে যেতে পারে। আর যদি জেলে যাইতে না হয়, যদি ওনারা আবার সেনাবাহিনীর সাথে একটা লিয়াজু মেনটেন করে ফেলতে পারেন, তাহলে হয়তো কোনো মতো হয়তো পার পাইয়া যেতে পারেন, অথবা ভাইগা যেতে পারেন, আর না হলে জেলে যাবেন, আর না হইলে হয়তো গুম হবেন, ওই যে জামাত নেতার মতো গুম হয়েও যেতে পারেন। কোনটা হবে সেটা হচ্ছে আগামী 15 দিনের খেলায়। নাহিদুল ইসলাম তারা কি কি প্রকাশ করবেন, ডাক্তার ইউনূস কোন কোন ভাবে গুগলি বল করবেন, এগুলো দেখার বিষয়। যে একটু ভাইবা দেখেন, যারা নিয়োগকর্তা তারা আজকে সাইন করলো না, তাদের সাথে কথা নাই, তাদের সাথে বার্তা নাই, তারা আশপাশে আসতে পারে না। এবং একটা জিনিস মনে রাখবেন, ওই যে 5ই আগস্ট যেদিন সনদ প্রথম হয়েছিল, মনে আছে? আগস্টের 5 তারিখ, সেই দিন নাহিদ তারা থাকলো, বাকিরা কিন্তু হঠাৎ করে কক্সবাজার গেছে। আবার কক্সবাজার ওনারা ওই যে পিটার হাঁস কাশকাশ ওর সাথে নাকি দেখা করতেছে, এইটা কিন্তু প্রচার করছে, কারণ বিএনপি আলারা ওখানে হোটেল ঘেরাও দিছে। এরপরে যে আমরা সবাই জানছি বিএনপি এই যে 8 মাস 9 মাস আগ থেকে কিন্তু এটা আসলে গুগলি যে চলতেছিল, কেউ হয়তো বুঝে উঠে পারে নাই, এনসিপি তো পারেই নাই। আবার এইসব পোলাপাইন অবশ্য এই কয়েকদিনে বুঝেই গেছে কিভাবে ডিজিএফআই এর সাথে সম্পর্ক করতে হয়, প্রশাসনের সাথে কিভাবে সম্পর্ক করতে হয়, সচিবালয়ে কিভাবে কি করতে হয়, এগুলো জানে। সুতরাং দুই সাইডেই বাঘে মহিষে তো বলবো না আপনার। ডাক্তার ইউনূস যদি বাঘ হয়, তাহলে এগুলো হচ্ছে যে বাচ্চা পাখি। এরা এখন কি করবে, কারণ এরা তো একটা হাইপ তোলার চেষ্টা করছে, আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ ধ্বংস, বহুত কিছু করার চেষ্টা করছিল, কিন্তু এখন নিজের ফান্দে নিজেই পড়ে গেছে। কারণ আওয়ামী লীগ নাই, তো আওয়ামী লীগ না থাকলে বেটা তোদের তো লাভ নাই, লাভ তো জমাইতাদের। তোরা তো লাভটা জমাইতাদের করলি, আর এই জমাত আর বিএনপি এখন তো করে কুত্তার মতন দৌড়ায় পিটায়। তবে ভাই বিএনপি আর জামাতি ভাই, আপনাদের কাছে একটা অনুরোধ, এগুলোর আমাদের জন্য একটু রাখেন আর কি, আমরাও যদি 2-4টা খাই। তো ভাইজান, বুঝতেছেন আগামী 15 দিনের ভিতরে এনসিপির এই হাসনাত, নাহিদ, সার্জিস এদের সাথে কি কি ঘটে একটু খেয়াল রাখুন। বাকি যা হবে তা আরো সামনে বুঝতে পারবেন। আসি আজকের আলোচনার প্রসঙ্গে। একেবারে হাতে গরম টাটকা খবর যা সব পাচ্ছি, তা যদি আবার হঠাৎ করে নতুন কোনো পরিস্থিতির দরুন পাল্টে না যায়, তাহলে 12ই ফেব্রুয়ারির নির্বাচন হচ্ছে না। নির্বাচন হবে কয়েক মাস পরে। নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার 2 থেকে 3 মাসের মধ্যে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন। অবশ্য প্রধানমন্ত্রী হিসেবে সম্ভবত নন, আসতে পারেন কেয়ারটেকার সরকারের প্রধান হিসেবে, কিংবা কোনো সরকারেরই প্রধান নন, তিনি চলে আসতে পারেন। তখন একটা প্রশ্ন আসবে যে তার বিরুদ্ধে তো নানা রকম মামলা আছে, তার মৃত্যুদণ্ডের সাজা আছে, এই সময় কি তার আসাটা তার পক্ষে নিরাপদ কিনা, আমরা সেসব আলোচনায় যাব। তবে তার আগে বলি, তিনি আসার আগে মোহাম্মদ ইউনূস তার দায়িত্বে ইস্তফা দিয়ে চলে যাবেন। যুক্তরাষ্ট্র বা ইউরোপের কোনো দেশে নয়, পৃথিবীতে ছোটখাটো এমন বেশ কিছু দেশ আছে যেখানে বড়সড় পরিমাণের ডলার জমা দিয়ে নাগরিকত্ব পাওয়া যায়। সম্ভাবনা আছে তেমন কোনো দেশে যাবেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। কোথায় যাবেন সে জল্পনা বাদ দিয়ে এটা বলা ভালো তিনি চলে যাচ্ছেন। এবার দু কথা বলি, কি এমন পরিস্থিতি হলো যে আমি এতটা জোর দিয়ে বলছি যে শেখ হাসিনা ফিরছেন দেশে? এর উত্তর একটাই, অন্য কারো কথা নয়, এমন ইচ্ছার এবং সিদ্ধান্তের কথা নিজেই বলেছেন নেত্রী। কিন্তু হঠাৎ করে এখন তিনি বলতে গেলেন কেন এ কথা? এটা কি কেবলমাত্র তার ইচ্ছার বহিঃপ্রকাশ, নাকি এই সিদ্ধান্তের পেছনে নাকি এই সিদ্ধান্তের পেছনে বড়সড় কোনো কারণ আছে? দেখা যাক সেটা। ভারত বিগত বেশ কিছু মাস ধরে বলে আসছে বাংলাদেশে স্বচ্ছ, মুক্ত এবং সমস্ত দলের অংশগ্রহণের মাধ্যমে হওয়া একটি নির্বাচনের কথা। আমেরিকা স্পষ্ট কোনো অবস্থান নিচ্ছিল না, ঝুলিয়ে রেখেছিল বিষয়টা। কিন্তু অতি সম্প্রতি আমেরিকা মনস্থির করে ফেলেছে ইউনূস একজন চূড়ান্ত ব্যর্থ প্রশাসক, সেটা বুঝেছে ট্রাম্প প্রশাসন। তিনি চেষ্টা করছেন নির্বাচনী প্রক্রিয়ায় জালিয়াতি করে মৌলবাদী শক্তি অর্থাৎ জামায়াতের সরকার প্রতিষ্ঠা করার জন্য। বাংলাদেশ মৌলবাদীদের হাতে চলে যাক, এটা একেবারেই চাইছে না আমেরিকা। আবার এই কথা ভারতেরও ভাবা গিয়েছিল বিএনপিকে সমর্থন দিয়ে কট্টর মৌলবাদের বিরুদ্ধে একটা মধ্যপন্থী সরকার তৈরি হোক বাংলাদেশে, অন্তত এটা চাইছিল ভারত। কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে থাকুক এই দাবি কখনো ছাড়েনি। শুধু নিজে যে এই দাবি করে বসেছিল তাও নয়, আন্তর্জাতিক মহলে এবং বিশেষ করে ট্রাম্প প্রশাসনকে বোঝাবার প্রচেষ্টা চালিয়ে গেছে সমানে। সেই বোঝানোতে শুধু বোঝানো ছিল না, চাপের রাজনীতিও ছিল। কি ছিল সেই চাপের রাজনীতি? সেটা হচ্ছে যে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর, ইন্দো প্যাসিফিক এই অঞ্চলে যদি চীনকে দমন করতে হয় তাহলে ভারতের সাহায্য ছাড়া সেটা সম্ভব নয়। সে আমেরিকা কেন, কারো পক্ষেই সম্ভব নয়। সুতরাং চীনকে দমন করতে গেলে ভারতের বাংলাদেশ নীতিকেও সমর্থন দিতে হবে, কারণ বাংলাদেশের ওপর দিয়ে চলে গিয়েছে কিন্তু চীনের ওই যে বলে বেল্ট অ্যান্ড রোড প্রকল্প। আর তারই ফলশ্রুতিতে আমেরিকা আজ বাংলাদেশ নিয়ে যা ভারত চায় তাতে সহমত হয়েছে। গত কয়েকদিন ধরে ভারতের ইউনূস সরকারের বিষয়ে যে খবর দেখতে পাচ্ছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং মিডিয়াতে, আপনারা দেখবেন তাতে সবাই প্রায় বহু জায়গাতে দু তিনটে বিষয় উঠে আসছে। একটা বিষয় হলো যে নির্বাচন হচ্ছে না, 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন স্থগিত হয়ে যাচ্ছে। দ্বিতীয় সেটা হচ্ছে ইউনূস এখন দেশ ছেড়ে অন্য কোনো জায়গায় তিনি সেফ এক্সিট নেয়ার চেষ্টা করছেন। এবং এই সমস্ত কথাগুলো যে হচ্ছে সেটা এমনি আগেই বলেছি, এগুলো ওই বাতাসে ভাসা কথা নয়। ভারতের যে আমেরিকার রাষ্ট্রদূত, যিনি আবার দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত, তিনি
আগে সেই পিটার লুট থেকেও এনার দায়িত্বটা বেশি। তো তিনি চাইছেন, তিনিও এই ব্যাপারে ভারতের সঙ্গে কথা মোটামুটি সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। এবং শুধু সেটাই নয়, শেখ হাসিনার সঙ্গেও শোনা যাচ্ছে আমেরিকার দূতের, ভারতে আমেরিকার দূত, এমনকি বেন ক্রিস্টেনসন যিনি ঢাকায় আছেন আমেরিকার দূত হয়ে, তাদের সাথে আওয়ামী লীগের কথা হয়েছে। আওয়ামী লীগের নির্বাচনে ফেরা এবং দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক মহলেও একটা ব্যাপক আলোচনা শুরু হয়েছে। যে এই প্রশ্নটা উঠে এসছে, যদি শেখ হাসিনা আওয়ামী লীগ দলের ওপর থেকে অবস্থা যদি তুলে নেওয়া হয়, যদি তাদের ওপর থেকে স্বীকৃতি মানে নিষেধ যেটা রয়েছে সেগুলো যদি তুলে নেওয়া হয়, তাহলেও এই পরিস্থিতিতে আওয়ামী লীগ বাংলাদেশে ভোটে অংশগ্রহণ করবার মতো ক্ষমতা তার আছে কিনা, দলকে নেতৃত্ব দেবে কে। তাহলে নেতৃত্ব দেওয়ার প্রশ্নে একটা জিনিস বলতে আমি শুরু করেছিলাম, এই যে প্রতিবেদনের শুরুটা করেছিলাম যে শেখ হাসিনা দেশে ফিরছেন, এবং এটাও বলেছি সামনের নির্বাচন স্থগিত হওয়ার 2-3 মাসের মধ্যেই, মানে বড় জোর মে জুন, তার মধ্যেই বাংলাদেশে শেখ হাসিনা ফিরে যাবেন। কিন্তু তার আগেও ফিরতে পারেন। এই ফিরবেন, তিনি কিভাবে ফিরবেন এবং তিনি ফিরলেই তার উপরে যে মৃত্যুদণ্ড রয়েছে এই সবগুলো কী হবে। আমি অনেক রাজনৈতিক নেতা যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত এবং আমাদের সাউথ ব্লকে যারা এই রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের অনেকেরই বক্তব্য হচ্ছে যে এই ব্যাপারে কোনো রকমভাবে, এই যে আমেরিকা খুব ভালোভাবেই জানে যে বাংলাদেশে এখন আইনের শাসন কিভাবে চলছে, আইনের শাসন বলে ওখানে কিছু নেই। সেখানে এখন শাসকের যে শাসন, শাসকের হুকুমে, শাসকের মতে চলে সেখানকার বিচার ব্যবস্থা। ফলে ইউনূসের পতন ঘটলে, ইউনূস যখন চলে যাবেন তার আগে কিংবা তার পরেও যে এখন রাষ্ট্রপতি একটি অর্ডিন্যান্স জারি করে তিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার যে তার যে বিচার, সেই বিচারটাকে তিনি নস্যাৎ করে দেবেন, নেগেটিভ নালিফাই করে দিয়ে দেবেন তিনি। তো এই যে ব্যাপারটা রয়েছে, এটা যে কোনো মুহূর্তে হতে পারে। সুতরাং সেই মুহূর্তে শেখ হাসিনার দেশে না ফেরার এবং ফিরলে তার যে না ফেরার কোনো কারণ নেই, এবং ফিরলে তাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে এটারও কোনো কারণ নেই, কারণ আইনগতভাবেই এগুলো তুলে দেওয়া হবে। সুতরাং এখন তাহলে আর যদি একটা প্রশ্ন এখানে এসে যায় যে এর বিরুদ্ধে এখন মাঠ পর্যায়ে যদি নির্বাচনটা খুব বেশি না পেছায়, তাহলে মাঠ পর্যায়ে কিভাবে এই ব্যাপারগুলো কিভাবে নির্বাচনের মুখোমুখি হবে, তার জন্য আওয়ামী লীগ একটি দ্বিতীয় বিকল্প সেটাও তৈরি করে রেখে দিয়েছে। সেটা হচ্ছে এখানে কারা সম্ভাব্য নেতৃত্ব দিয়ে মাঠ পর্যায়ে আওয়ামী লীগের প্রচার অভিযান শুরু করে দেয়া, সেটাও শুরু হয়ে গেছে। আমি একটা কথা প্রসঙ্গে আপনাদের বলেছি এখানে যে আওয়ামী লীগের যখন এই সরকার চলে যাবে, অন্তর্বর্তী সরকার, তখন একটা কথা উঠবে যে সেখানে অন্তর্বর্তী সরকারের পরিবর্তে কি ধরনের সরকার সেখানে আসতে পারে। সেখানে আমি বলেছি কেয়ারটেকার সরকার। কথা চলছে এই কেয়ারটেকার সরকারের প্রধান হয়েও শেখ হাসিনা ফিরে যাবেন দেশে। তার কারণ হলো আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী এতদিন যে সরকার ছিল সেই সরকার অবৈধ, এবং এই সরকারের বিদায়ে বরং সংবিধানকে ফিরিয়ে আনার সম্ভাবনা তৈরি হচ্ছে। অর্থাৎ শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হিসেবে ফিরতে পারেন। কিন্তু এখানে একটা বিরোধিতাও চলছে যে দেশের মানুষের কাছে একটা যে গত 2024-এর যে জুলাই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের কথা মাথায় রেখে একটা মধ্যবর্তী পথ বার করার চেষ্টা হচ্ছে। এই মধ্যবর্তী পথটা হলো নির্বাচন হওয়ার আগে
এই যে সরকার তৈরি হবে, শেখ হাসিনা সেই সরকারের প্রধান হতেই পারেন, কিন্তু তিনি প্রধানমন্ত্রীর পদে না এসে তিনি কেয়ারটেকার সরকারের প্রধান হয়ে দায়িত্ব গ্রহণ করতে পারেন এবং তারই অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটা 3 মাস পরে হোক কিংবা তার কিছু সামান্য কিছু আগে পরে হোক, যেটাই হোক সেটা হবে। সুতরাং এখন এই পরিস্থিতিতে একটা পরিষ্কার জিনিস দেখা যাচ্ছে যে শেখ হাসিনা দেশে ফিরছেন এবং ক্ষমতাতেও ফিরছেন। এই ব্যাপারে ভারত, আমেরিকা একমত হয়ে গেছে। সবথেকে বড় দুটো স্টেক হোল্ডার বাংলাদেশের ব্যাপারে, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে আমেরিকা। যাতে আমেরিকার স্বার্থ এতদিন ধরে যেটা যে পদ দিয়ে ইউনূসকে দিয়ে যেসব কাজকর্মগুলো করে নেওয়া হয়েছে, সেইগুলোর ব্যাপারেও সদিচ্ছা, সেইগুলো ভালোভাবে এবং কি বলবো সহৃদয়ভাবে সেগুলোরও আলোচনা করে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার। এমন একটা বোঝাপড়ার ভিত্তিতে কিন্তু শেখ হাসিনা দেশে ফিরবেন। এই পর্যন্ত এইভাবেই ঠিক হয়েছে। আশা করা যায় যে মে-জুন মাসের মধ্যেই বাংলাদেশের পরিস্থিতি শান্ত হয়ে আসবে। আসসালামু আলাইকুম দর্শক, গতকালই আমি আপনাদেরকে প্রথমে জানিয়েছি, বাংলাদেশে অন্য কোনো মিডিয়া করেছে কিনা আমি জানি না, আমি দেখার প্রয়োজন মনে করি না। আমাদের সিদ্ধান্তে আমরা ভারতের একটি প্রেস কনফারেন্সের কথা ধরেছিলাম যে ভিন্ন একটি ব্যানারের প্রেস কনফারেন্সে, কিন্তু আমরা প্রশ্ন তুলেছিলাম যে বেসিক্যালি এটা আওয়ামী লীগের প্রেস কনফারেন্স কিনা। এবং রাতে আমাদের আলোচক দিল্লি থেকে গৌতম লাহিড়ী আপনাদেরকে বিস্তারিত জানিয়েছেন এই যে সেখানে দিল্লি প্রেস ক্লাবের ধরেন যেই ব্যানারে হোক না হোক, সেখানে যখন হাসান মাহমুদ বা নওফেলরা থাকেন, মহিবুলক নওফেলরা থাকেন, তখন এখানে আর বোঝার বাকি থাকে না। আমরাও যদি এখন বাংলাদেশে ধরেন সাবির হোসেন চৌধুরী উনি যদি এইচআরসি গ্রুপের ব্রিফিংও করেন, আমরা ওখানে গিয়ে আওয়ামী লীগ সংক্রান্ত প্রশ্ন করব। বা ধরেন আইভি রহমান যদি মুক্তি বাইরে থাকতেন, ইভেন ধরেন কাদের সিদ্দিকী উনি যদি কোনো প্রেস কনফারেন্স করেন, ওনাকেও গিয়ে পারলে আওয়ামী লীগ রিলেটেড প্রশ্ন করবো। সো দ্যাট দিল্লির সাংবাদিকরাও তাই করেছে। হাসান মাহমুদকে যখন পেয়েছে বা নওফেলকে, তখন তারা আপনারা গৌতম লাহিড়ীর মুখ থেকে ওই প্রেস কনফারেন্স সম্পর্কে বিস্তারিত শুনেছেন। এবং যে তথ্যটা উঠে এসছে যে ডক্টর ইউনূস সরকারের অধীনে আওয়ামী লীগকে রাখা হলেও, তার নিষেধাজ্ঞা যদি তুলেও নেওয়া হয়, রাখা হলেও তারা কোনো নির্বাচনে অংশ নেবে না। এটা অনেক আগে থেকে আমি আপনাদেরকে বলেছি যে এটা তো আওয়ামী লীগের তো পাগলা কুত্তায় কামড়ায় নাই যে ডক্টর ইউনূসের অধীনে তারা কোনো নির্বাচনে যাবে, দয়ার নির্বাচনে এটাই তারা যাবে না। এটা আমরা আগে থেকেই অনুমান করছিলাম। সেই খবরই নতুন অন্তর্বর্তী সরকার এলে ভোটে যেতে প্রস্তুত আওয়ামী লীগ। বাংলাদেশে যদি নতুন কোনো অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় এবং তারা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে, তাহলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে প্রস্তুত বলে দলটির নেতাদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে দলের পক্ষ থেকে জানানো হয়, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে না। তাদের মতে এই সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে কথা জানান বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সংবাদ সম্মেলনে তার সঙ্গে ছিলেন বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং আওয়ামী লীগপন্থী অ্যাক্টিভিস্ট ও আইনজীবী নিঝুম মজুমদার। 2024 সালে জুলাই আগস্টে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়ে যে রিপোর্ট পেশ করেছিল, তার মধ্যকার একটি অসঙ্গতি তুলে ধরতে মূলত এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা 6টা থেকে শুরু হওয়া সংবাদ সম্মেলন চলে প্রায় দীর্ঘ 2 ঘন্টা। এ সময় তারা নিজেদের বক্তব্য তুলে ধরার পাশাপাশি দিল্লির সাংবাদিকদের নানান প্রশ্নের জবাব দেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে তথ্যগত, আইনগত, পদ্ধতিগত ভুলভ্রান্তি হয়েছে বলে মনে করছে আওয়ামী লীগ। পাল্টা যুক্তি দিয়ে এসব বিষয় তুলে ধরেন দলটির নেতারা। আইনগত বিষয়গুলো ব্যাখ্যা করেন সেই নিঝুম মজুমদার। প্রসঙ্গত জাতিসংঘের রিপোর্ট নিয়ে কথা বলছে। তবে দিল্লির সংবাদ সম্মেলন থেকে ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশন দাবি করেছে এই তথ্য, মানে ওই সেই ভলকার তুর্কের যে রিপোর্টটি, সেটা অনেক কিছুই ভুল বলে সেখানে দাবি করা হয়েছে।
সে এখানে তখন বলা হচ্ছে, তবে হাসান মাহমুদের ক্ষেত্রে পরিস্থিতিটা আলাদা, কারণ তিনি ভারতে নন, আপাতত থাকছেন ইউরোপের দেশ বেলজিয়ামে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ফাঁস হওয়া বিভিন্ন ছবিতে তাকে ইউরোপের বিভিন্ন দেশে সফর করতেও দেখা যাচ্ছে। ফলে হাসান মাহমুদের ক্ষেত্রে ভারতের সরাসরি কোনো দায় নেই বলেই তাদের দিল্লি প্রেস ক্লাবে এই সাংবাদিক সম্মেলন করার অনুমতি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই সাংবাদিক সম্মেলনে তার প্রার্থী, তার সঙ্গে নিজুম মজুমদার লন্ডন প্রবাসী, মানে এই সাংবাদিক সম্মেলনটা আয়োজনের জন্য একটা কৌশল অবলম্বন করা হয়েছে, সেটা আমরা গতকাল থেকে আপনাদেরকে বলে আসছিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক। কি স্যাংশন আসছে, বা আসলে কি আমেরিকায় স্যাংশন দিচ্ছে নাকি, সেই বিষয়টা নিয়ে আসলে কথা হলো। তো সেই বিষয়টা নিয়ে কথা বলার আগে আপনাদেরকে ছোট্ট করে 30 সেকেন্ডের একটা জিনিস একটু বুঝিয়ে দিই। আমি গতকালকে আমার যে কন্টেন্ট ছিল, বা অনেকেই যে কন্টেন্ট করেছেন, তার আগের দিনের যে কন্টেন্ট ছিল, এগুলোতে এখন আস্তে আস্তে অনেকেই কন্টেন্ট করছেন, সুতরাং আপনাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করছে যে জি, আমি যেগুলো বলেছিলাম সেগুলো সত্যিই বলেছিলাম। এখন যখন আপনারা জানতে পারছেন যে আমি যখন বলেছিলাম যে শেখ হাসিনার সাথে মার্কো রুবিও কথা বলেছে, অনেকে বলেছিলেন মিস ইনফরমেশন, কিন্তু এখন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা বলছেন, এমনকি জনকণ্ঠ পত্রিকাও বলেছেন সরাসরি দেখা করেছেন, তবে না, সরাসরি দেখা করেননি, ফোন আলাপ হয়েছে। তো যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে গত কাল দুপুরবেলা জামাত, সকালবেলা বিএনপি, এবং তার আগে আপনার ডাক্তার ইউনূসের সাথে আমেরিকা যে বৈঠকগুলো করেছে বা ভার্চুয়ালি বৈঠক করেছে, সেগুলোতে একটি জিনিসই আমেরিকার ছিল, যে আমরা যা করেছি ইন্ট্রিমের সাথে, আমরা যেসব চুক্তিগুলো করেছি এগুলো তোমাদের আমলে বৈধ থাকবে কিনা, বা তোমাদের আমলে তোমরা এগুলোকে সাস্টেন করাতে পারবে কিনা। জামাত বলেছে, স্যার আপনারা যা বলবেন সব, আপনারা দরকার সব নিয়ে যান, কানাচে কানাচে পাড়ায় পাড়ায় ক্যাম্প খোলেন, কোনো সমস্যা নেই, আমগো ক্ষমতা চাই। বিএনপিও সেম। এবং ডাক্তার ইউনূসের সাথে যে বৈঠক ছিল, সেই বৈঠকে ডাক্তার ইউনূস অনুরোধ করেছিলেন যে কি বলেন, আমরা যেসব চুক্তিগুলো করেছি নন ডিসক্লোজাল এই সেই, এগুলোর ব্যাপারে আপনাদের মতামত কি। বিএনপি বলেছে, না না না, আমরা সব ওকে, আমরা উই আর অল ওকে, উই হ্যাভ এ প্ল্যান, মানে আমরা একটা প্ল্যান আছে যে আপনারা যা করেছেন তাই ঠিক থাকবে, প্রয়োজনে আপনাকে রাষ্ট্রপতিও বানানো হবে। এই হচ্ছে যে বিএনপির মনোভাব। বিএনপির সাথে যখন আমেরিকান কূটনীতিকরা কথা বলেছে, তখন বলেছে যে হ্যাঁ আমরা রাজি আছি, কোনো সমস্যা নেই, কিন্তু বিএনপি জানেই না যে আসলে চুক্তিতে কি কি হয়েছে, কারণ এটা তো নন ডিসক্লোজার। সুতরাং বিএনপি জানে না, কিন্তু বিএনপি না জানার পরও বিএনপির কথা হচ্ছে, যদি দেশের 16 টুকরা করে 15 টুকরা আমেরিকাকে দেওয়া হয়, এক টুকরাতে আমি তারেক জিয়া প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হব, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে বিএনপির মূলধারা। তো এখন বলি যে স্যাংশন, আসলে স্যাংশনটা আসছে কেন, স্যাংশনটা যে আসছে বা স্যাংশনটা যে পড়বে, তার কিছু সিমটম দেখেন। এই যে বাংলাদেশ ইন্ট্রিম গভর্নমেন্ট অলরেডি বোয়িংয়ের সাথে একটা চুক্তি করেছে, 14টা এয়ারবাস, বোয়িংয়ের এয়ারবাস কিনবে ইউএস থেকে। আর সেই এয়ারবাস কেনার চুক্তির কারণে আপনার বাংলাদেশ বিমান পরিচালনা পর্ষদে যেই পরিষদটা আছে বা যার ডিরেক্টর আছে, তাদের মধ্যে সম্ভবত 3 থেকে 4 জন এটার বিরোধিতা করেছে। ওরা বলেছে যে ভাই এই মুহূর্তে বোয়িং কেনার দরকার নাই, আমাদের এমনিই বিমানের লস, তার উপর আরও কিনা আমরা কত লস দিব, কোথায় বিমান যাবে তার কোনো হদিস নাই এখন। এইসব নিয়ে তাদের সেখান থেকে 3 জনকে বহিষ্কার করা হয়েছে, এবং 3 জনকে বহিষ্কার করে সেই জায়গায় নিয়ে গিয়েছে আমাদের খলিল, মানে এনএসএ বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তৈয়ব এবং আক্তার, এই 3 জন, যাদের ছবি আপনারা আমার পেছনে দেখছেন, এই 3 জনকে বিমান পরিচালনা পর্ষদের ডিরেক্টর বানানো হয়েছে। হয়রাজ খলিল কিন্তু একজন মন্ত্রী পদমর্যাদার, সে ডিরেক্টর হইতে পারে, কিন্তু তাকে সেখানে বসানো হয়েছে। আর তাকে সেখানে বসানো হয়েছে কেন, যাতে এই মাসের 30 তারিখের ভেতরে বিমানের সাথে ইউএসের এই চুক্তি হয়ে যেতে হবে। এবং আমি আপনাদেরকে বারবার একটা কথাই বলছি, যে এই মাসের 30 তারিখের ভেতরে প্রায় $9 বিলিয়ন আমেরিকাকে দিতে হবে অস্ত্র এবং বিমান কিনা বাবদ। এবং এই বিমান কেনার পরে, বিমান কিন্তু কালকে কিনলে পরশু দিন আসবে না, টাকা দিয়ে দিবেন 2031 সালে প্রথমে আমরা সাপ্লাই পাবো সম্ভবত 2টি বিমান, এরপরে ধাপে ধাপে বাকিগুলো পাবো। এই হচ্ছে যে অবস্থা, কিন্তু টাকা এখনই চলে যেতে হবে আমেরিকার ভান্ডারে। কারণ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে ইলেকশনের পরে যদি কিছু হয়ে যায়, তার জন্যই
100% আমেরিকা এশিওর করতেছে যে আমাদের টাকাও পাবো, চুক্তিও আমাদের হয়ে যাবে। আর যার কারণে এই 3 পান্ডাকে বিমান পর্ষদে নেওয়া হয়েছে এবং যারা এটার বিরোধী করে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এগুলো এখন ওপেন সিক্রেট। এর ভিতরে বাংলাদেশ সরকার এর আগে আরো 6 মাস 7 মাস আগে ইউরোপের সাথে এয়ারবাস কেনার একটা চুক্তির কথা বলেছিল এবং সম্ভবত চুক্তিটা একটা মৌখিক এই লিখিত নর্মাল চুক্তি হয়েছে সম্ভবত এরকম, কিন্তু সেখান থেকে পিছিয়ে হচ্ছে, সেখান থেকে বিমান নিবে না। এরপর আবার ইউরোপের দেশগুলোর সাথে ইউরোফাইটার কেনার জন্য একটা কথাবার্তা চলছিল এবং সেটাও প্রায় শিওর ছিল যে 4টা বা 8টা ইউরোফাইটার কিনবে, সেটা থেকেও পিছিয়ে হটে এসেছে। এই সব ঘটনা যখন হচ্ছে তখন ওই যে আমেরিকার যে বোয়িং বোয়িং যদি না কিনে তাহলে আমেরিকা স্যাংশন দিবে। এবং আমেরিকার স্যাংশনের দেখেন কিছু কিছু চিত্র দেখেন, আমেরিকার স্যাংশনের মধ্যে অলরেডি আপনার এই যে ভিসা, আপনারা যে ভিসা নিয়ে যাই সেটার উপর যেমন টোটাল কলাপস করছে। এরপর ট্যুরিস্ট যাইতে হইলে আপনার 15 লাখ টাকা জমা দিয়ে এরপরে ট্যুরিস্ট ভিসা নিতে হবে। এগুলো কিন্তু মোটামুটি একটা স্যাংশনের পর্যায়ে, এটা 100% স্যাংশন না, ইকোনমিক স্যাংশন না, কিন্তু এটা মানে আমরা তোমাদেরকে যে কোনো মুহূর্তে স্যাংশন দিতে পারি যদি তোমরা আমাদের এই জিনিস না নাও। এগুলো দেওয়ার পরও এরপরে বাকি চুক্তি যদি যেই সরকার আসবে সেই সরকার যদি না করে তাইলে আসবে মূল স্যাংশন। এইদিকে ইউরোপীয় ইউনিয়ন এরাও কিন্তু একটা স্যাংশন দিবে এবং ওরা যে দিবে এটা ঠিক, কারণ ওদের মধ্যে অলরেডি কূটনীতিক দৌড়ঝাঁপ শুরু হয়েছে যে এয়ারবাসের চুক্তি করার কথা থাকলেও এয়ারবাস না কিনে তোমরা বোয়িং কেনার জন্য যাচ্ছ। এটা কিন্তু বিশাল লস ইউরোপের জন্য। তারাও স্যাংশন দেওয়ার চিন্তা ভাবনা করছে। আর সেই চিন্তা ভাবনা থেকে আপনাদেরকে আজকে এই মুহূর্তে বলে দিই, একটু খোঁজ নিলেই পাবেন আপনারা, গ্যাপ, জারা এবং ম্যাঙ্গো সহ অলরেডি 6টা বৃহৎ ইউরোপীয় কোম্পানি তারা গুটিয়ে নিচ্ছে আমাদের দেশ থেকে তাদের বিজনেস। আপনি এটা অনন্ত গ্রুপে জানতে চাইলে তারা বলে দিবে গ্যাপের অবস্থা কি। এরপরে জারা, ম্যাঙ্গো, তারপরে আপনার অন্য আরও যেই 4-5টি বড় বড় কোম্পানি আছে যারা বিলিয়ন ডলারের গার্মেন্টস প্রোডাক্ট নেয়, তারা সকলে এখন আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে এবং জানুয়ারির 30 তারিখের ভেতরে যখন বোয়িংয়ের সাথে চুক্তিটা হয়ে যাবে টোটালি কলাপস করে দিবে গার্মেন্টস সেক্টরের এই সব বড় কোম্পানিগুলো সব কিছু নাও। এরা সব চলে যাবে ভারতে অথবা চায়নাতে, যেখান থেকে ওদের এরপরে সুবিধা তারা সেখানে চলে যাবে। কারণ ইউরোপ বলতেছে যে তোমরা এখানে আমাদের এখানে উইদাউট ট্যাক্সবিহীন গার্মেন্টস পণ্য পাঠাও এবং সেই পণ্যে তোমরা লাভবান হও, আর আমাদের কাছ থেকে কিনা না কিনে তোমরা কিনবে আমেরিকা থেকে। ফর এক্সাম্পল আমেরিকাতে যদি বছরে যদি $50,000 গার্মেন্টস পণ্য যায়, সারা ইউরোপে যায় $2 বিলিয়ন। সুতরাং এটাই হচ্ছে যে কাহিনী। এবং এই জন্যই ইউরোপীয় ইউনিয়ন স্যাংশন দিবে 30 তারিখের পরে, যে কোনো সময় স্যাংশন আসতে পারে আপনারা দেখবেন। এবং যদি চুক্তি না হয় আমেরিকাও দিবে। আর এদিকে যে নির্বাচন, আওয়ামী লীগ বিহীন নির্বাচন, এটা তো কি হচ্ছে আপনারা জানেন। এটা আসলে কোনো নির্বাচন না, এইটা হচ্ছে যে ইউনুসের যেই গভর্নমেন্ট আছে সে সরে যাবে, আরেকটা গভর্নমেন্ট আসবে, এবার যেই জিতুক এটা আসবে। এরপরে তো রাষ্ট্রপতিকে ইমপিচ করা হবে, তো রাষ্ট্রপতি আগেই বলে দিয়েছে যে উনি থাকতে চান না, সুতরাং উনি হয়তো ক্ষমতাটা দিয়ে চলে যাবেন। ইউনুস হয়তো এখানে একটা সুবিধা নিচ্ছে। বিএনপির সাথে এটা কথাবার্তা হয়েছে, এনসিপির সাথে কথাবার্তা হয়েছে, যেই জিতবেন জিতেন, আমাকে রাষ্ট্রপতি রেখে দিয়েন প্লিজ, আমার অনেক সহায় সম্পত্তি এই দেশে আছে, এগুলো রক্ষা করতে হলে আমার অন্তত 2-4-5 বছর আরও থাকতে হবে। এগুলোর একটা প্ল্যান। তো এতে আওয়ামী লীগ আলাদের হতাশ হয়ে লাভ নেই, কারণ এই ইলেকশনটাকে পৃথিবীর কোনো দেশই মেনে নিবে না। এবং যেটা মেনে নিবে না সেটার জিনিসগুলো আর আস্তে আস্তে দেখতে পারবেন। এই যা এখন হিউম্যান রাইটস ওয়াচ তারা গত পরশুদিন যে রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশে হত্যা, খুন, নৈরাজ্য দ্বিগুণ আকারে বাড়ছে এবং এটা বেড়েই চলছে, কমার কোনো লক্ষণ নেই, আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই। এবার আস্তে আস্তে এখন সবাই মুখ খুলবে, আস্তে আস্তে মুখ খুলতে থাকবে এবং এটা দেখতে থাকবেন। সুতরাং আওয়ামী লীগ নেতাকর্মী আমার ভাই বন্ধুকে বলবো, ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, আপনাদের হয়তো হতাশা হতে পারে যে আপনারা এই মুহূর্তে ক্ষমতায় নেই বা ক্ষমতায় আসতে পারতেন না। ভাই, আপনারা 16 বছর চালিয়েছেন, 16 বছরে আওয়ামী লীগ যা করে দিয়ে গেছে আগামী 50 বছরও অন্য কোনো সরকারে সেটা
করতে পারবে না। এটা মানুষ জানে, জনতা জানে, সাধারণ জনগণ জানে। আর তার জন্য এখন যেই সরকারই গঠিত হবে হোক, সেটা কতদিন সাস্টেন করে এবং তার মাজার জোর কয়দিন থাকে সেটাও আমরা দেখার বিষয়, দেখি। তবে খুব বেশি দিন তারা থাকতে পারবে না, কারণ ইন্টারন্যাশনালি আওয়ামী লীগবিহীন নির্বাচন কেউ মেনে নেবে না। আওয়ামী লীগবিহীন নির্বাচন না বলি, আমি যদি এটাকে এইভাবে বলি যে বাংলাদেশের 50% লোকের মতামত উপেক্ষা করে কোনো ইলেকশন আন্তর্জাতিক বিশ্ব মেনে নেয় না এবং মেনে নিবেও না।